আমি আমার রুমে বসে রইলাম একা একা। পুরো শরীর কেমন জানি অবসন্ন হয়ে এলো আমার। নিজের এতটুকু জীবনের সবচাইতে বড় ধকল মনে হয় এই প্রথম। খাটের সাইডে টেবিলে রাখা ফটো ফ্রেমের দিকে তাকালাম। আমার আর রফির রিসেপশনের দিনে তোলা ছবি। আমার দিকে তাকানো ছবিতে রফি হাসি যেন এক্কেবারে জীবন্ত হয়ে এসেছে। খাটের ওপাশে দেওয়ালে রফির বড় করে একটা জল রঙে আঁকা ছবি লাগানো। আমি সেদিকে লক্ষ্য করলাম, ছবিতে আমার শাশুড়ির ছায়া পড়েছে। পেছন ফিরে দেখলাম আমার শাশুড়ি দাঁড়ানো, তার হাতে একটা ট্রে। শাশুড়ি এসে আমার পাশে বসলেন। ট্রে থেকে সেমাইয়ের বাটি হাতে নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, খাও। আমার খাওয়ার মুড নেই। আমার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। জীবনে কখনো আদর কী জিনিস সেটা এর আগে পাইনি। শাশুড়ি আবার বললেন, ধরো এটা। আমার কাঁপা কাঁপা হাত যখন বাটিটা ধরতে যাবে তখনই আমার শাশুড়ি বলল, থাক, আমি খাইয়ে দিচ্ছি, হা করো। আমি আর নিজেকে সামাল দিতে পারলাম না। জড়িয়ে ধরলাম আমার শাশুড়িকে। আমার শাশুড়ি ডুকরে কেঁদে উঠলেন। আমি বুঝতে পারলাম উনি নিজেকে শক্ত দেখাতে চাচ্ছেন এখন। আমার মুখ তুলে আমার দিকে তাকিয়ে বললেন, এখন খেয়ে নাও এটা। সকাল থেকে তুমি কিছু খাওনি, এভাবে শরীর খারাপ করবে। বলে শাশুড়ি আমার মুখে তুলে দিতে লাগলেন সেমাই। আমি হা করলাম। শাশুড়ি খাইয়ে দিলেন। হুট করে শাশুড়ি আবার আমাকে জড়িয়ে ধরলেন। কান্নায় ভেঙে যেতে যেতে বললেন, মা রে, আমি একজন মা। আমার ছেলে হারানোর যন্ত্রণা আমি কেমনে সইব রে? আমি কাকে নিয়ে বাঁচবো এখন? কাকে নিয়ে? আমার শ্বশুর আমার রুমে আসলেন তখন। তিনি আমার শাশুড়ির পিঠে হাত রাখলেন। তারপর বললেন, রাফির মা, এভাবে ভেঙে গেলে হবে? আমাদের আগে ছিল এক মেয়ে এক ছেলে, এখন আমার দুইটা মেয়ে। আমাদের এক মেয়েকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠিয়েছে আল্লাহ, আমাদের আর এক মেয়ে ঘরে এনে দিয়েছেন। হায়াত যখন ফুরাবে তখন সে চলে যাবে দুনিয়া থেকে। এর মাঝে কারো হাত নেই রফির মা, কারো না। তোমার, আমার আর আমাদের। যার যখন সময় ফুরাবে, যার যখন দুনিয়ার দাবি শেষ হবে, তখনই আল্লাহর দরবারে হাজির হতে হবে। আমাদের এই নিয়তির কাছে আমাদের জীবন শূন্য। আমাদেরকে সবাইকে আজ না হোক তো কাল মালিকের ডাকে সাড়া দিয়ে চলেই যেতে হবে রফির মা। আমার চোখ বেয়ে কান্না নামছে সেই থেকে। শাশুড়ি আমাকে অভয় দিয়ে বলেন, আয়েশা মা আমার, তোর বাবাকে এভাবে কষ্ট দিবি না। তোর চোখের জল আর এই সাদা ভূষণ আমি যতবার দেখছি ততবার কেঁদে উঠেছি। আমার মন সায় দিচ্ছে না তোর এই সাদা ভূষণ। মারে, তোর বয়স আর কত হলো? এখনই যদি তোর এই বেঁচে থাকা লাগে, তাহলে এই বুড়ো বাপ কাকে অবলম্বন করে বাঁচবে? তুই এই সাদা শাড়ি খুলে ফেল। আমার আর সহ্য হচ্ছে না রে। মারে, আহ, আচ্ছা, তাহলে এখন পুত্রবতীকে নিয়ে এ আচারও বন্ধ করাবে ভাই? তোমার আসলে হয়েছেটা কি? আমার রফি মারা যাওয়ার 4 দিন হলো না, তুমি রফির বউকে সাদা শাড়ি খুলে ফেলতে বলছো? তুমি যতই ওকে মায়া মমতা দেখান না কেন, যে সমাজ চোখে বিধবা, সে নিয়মের কাছেও বিধবা। সে স্বামীহারা অভাগা এক নারী। তার জীবনে এভাবেই কাটাতে হবে। আজ নয়তো কাল, না হয়তো পরশু। জীবন থেকে পালিয়ে বেড়াতে পারবে না সাদা শাড়ি খুলে ফেললে। না, পারবে না। তাহলে কেন তুমি এমন করতে বলছো এখন? তুই বন্ধ করবি? তোকে আগেও বলছি, এখনও বলেছি, আমাদের পারিবারিক কথায় তোর কথা বলাটা আমি মেনে নিচ্ছি না। আয়শা আমার মেয়ে, আর আমি বাপ হয়ে আমার মেয়ের এই ভূষণ দেখতে পারবো না। সমাজ, জগৎ, লোক কে কী কোথায় কেন বললো, এসবে আমার কোনো যায় আসে না। আমি সমাজের কথায় চলি না। আমি 30 বছর মাস্টারি করেছি। আমি আমার নিয়মে চলি। শ্বশুরি শাশুড়ির কথায় মেলালেন। আমার দিকে তাকিয়ে বলেন, আয়শা তুমি কাপড় বদলে ফেলো। তোমার গায়ে সাদা শাড়ি আমি যতবার দেখছি ততবার আমার ছেলের জন্য কেঁদে উঠেছি। তোমার গায়ে এই ভূষণ আমি মেনে নিতে পারবো না, কোনোভাবেই না। আমি সাদা শাড়ি বদলিয়ে একটা ড্রেস পরে এলাম কিছুক্ষণ পর। ড্রয়িং রুমে বসে বাবা চা খাচ্ছিল বিকেলে। আমাকে ডাক দিলেন। আমি গেলাম বাবার সামনে। বাবা আমাকে জিজ্ঞাসা করলেন, আগামীকাল অনুষ্ঠানে কি তোমার মাকে বলবো নাকি বলবো না? কিসের অনুষ্ঠান জিজ্ঞাসা করার আগে শাশুড়ি বলেন, রফি 4 দিনের সিন্নি হবে আগামীকাল। ইমাম সাহেব আসে কুরআন খতম দিবে। আল্লাহ, আত্মীয় স্বজনকে কাছে যারা আছেন সবাইকে বলা হবে। আমার ছেলের জন্য কিছু তো করতে পারলাম না, আমি অন্তত এইটুকু করি। শ্বশুর আবার আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার মাকে কি বলবো? ফুফু শাশুড়ি বললেন, আপনি কি জেনে শুনে আবার আপদ দাঁড় করাতে চাচ্ছেন আগামীকাল আত্মীয়দের সামনে ভাই? এই মেয়ে মা আসলে তো আবার একটা কাণ্ড বাঁধাবে, তখন সামাল দিবেন? আর এই যে রফির বউ, 4 দিন হলো মারা যাওয়ার, এর ভিতরে সাদা শাড়ি খুলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সবার সামনে আদব ছাড়া। এতে কি লোকে খুব সুনাম করবে আপনাদের এমন মনে হয়? তুই চুপ কর আয়েশা। তুমি বলো, তোমার মাকে কি আগামীকাল আসার জন্য বলবো? না থাক, বলার দরকার নেই। খেয়েছো কিছু? না বাবা, খাওয়ার ইচ্ছে নেই এখন, পরে খেয়ে নেব। ইচ্ছে নেই মানে? এই দেখো,
টোস্ট বিস্কুট এনে দিয়েছে দারোয়ান গরম গরম। এই রাফির মা, আরও 2 কাপ চা এনে দাও, আমরা বাপ বেটি মিলে বসে খাই। আমি বাবার পাশে বসলাম। চা খাওয়ার ইচ্ছে ছিল না, তারপরেও খেলাম। কথাটা কেমন জানি ঝিম ধরে বসেছিল। সকাল থেকে মাইগ্রেনের ব্যথাটা যদি ওঠা শুরু হয় তাহলে আর বেঁচে থাকা মুশকিল হয়ে দাঁড়াবে এই অসময়ে। আল্লাহ মনে হয় সব কিছু বুঝে শুনে দেন মানুষকে, না হলে যে আমার মাইগ্রেন শুরু হয়ে যায় কোনো স্ট্রেস নিলে, আমি আজ জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেয়ে মাইগ্রেন ছাড়া বেঁচে আছি। পরের দিন সকাল হতে বাসায় লোকজন আসা শুরু হলো। রফির মামার বাড়ি আত্মীয়রা এলো সিলেট থেকে। আমি রুমের এক কোণে বসে আছি। আমার পরনে ছিল একটা আকাশিরাঙ্গা সুতির 3 পিস। রফির বড় মামি আমার রুমে ঢুকেই সেই চিৎকার করে হাঁক পড়লেন, এক নাগারে বললেন, এ কী অবস্থা মেয়ের? জামাই মরতে না উঠতে রঙিন কাপড় গায়ে দিল। মামি শাশুড়ির সাথে মেয়েও যুক্ত হলেন। মা, আমার বান্ধবী মীরা ভাবি আছে না, সেও ঠিক এমনভাবে ভাই মরার পর রঙিন শাড়ি পরে ফেলছিল। আর এখানে মামি শাশুড়ি তার মেয়ের কথায় তাল মিলিয়ে আমাকে কটাক্ষ বললেন, তা কি আর বলতে, মেয়ের হাতে মেহেন্দি যাওয়ার আগে স্বামী চলে গেল। মানলাম বয়স কম, তাই বলতে এত তাড়াতাড়ি রঙিন কাপড় গায়ে? কিছুক্ষণ যাক, 4-10 মাস দিন মেয়ে এক কাপড়ে পরে থাকুক, তারপর না হয় রঙিন ঠঙিন কাপড় জড়ানো যাবে। আমার শাশুড়ি মা রুমের দরজায় দাঁড়ানো ছিল। তাকে দেখে মামি শাশুড়ি কেমন জানি মরিয়া হয়ে গেলেন। আমার দিকে চেয়ে বলতে লাগলেন, এই মেয়ে এমনি এমনি স্বামী মরে নাই, সব তার অভ্যাসের কারণে হয়েছে সব। শাশুড়ি মায়ের চোখ দিয়ে অনবরত অশ্রু পড়তে লাগলো। আমি বিছানা থেকে উঠে গেলাম শাশুড়ি মায়ের কাছে। শাশুড়ি মায়ের হাত ধরে বললাম, আমাকে পারলে ক্ষমা করে দিয়েন মা, আমার কারণে। থাক বৌমা, তোমাকে কিছু বলতে হবে না। এই বলে শাশুড়িমা তার ভাইয়ের বউকে বললেন, তানিশার মা, তুমি এভাবে বলছো কেন আয়েশাকে? সে কি ইচ্ছে করে এসব করছে নাকি? এসব তার নিয়তি। না আপা, এটাকে আপনি নিয়তি বলে এড়িয়ে যেতে পারেন না। এটা নিয়তি কিভাবে হলো? এটা ওর কর্মফল। আর না হলে সদ্য বিবাহিত হওয়া মেয়ে এভাবে বসে থাকে আদব লেহাজ ছাড়া? এভাবে সাদা শাড়ি বদলে রঙিন শাড়ি ড্রেস পরে বসে থাকে? মানলাম ওর বয়স কম, তাই বলে এভাবে? থাক তানিশার মা, তুমি আর একটা কথাও বলবে না। যদি তোমার দুলাভাই এসব শোনেন তাহলে কটু কথা 2টা শোনাতে বাদ রাখবেন না, আমি বলে দিলাম। এই শাশুড়ির মেয়ে তানিশা আমার শাশুড়ির কথার উপরে বলল, থাক ফুপু, আর কথা বাড়াবেন না। তবে সমাজের মুখ আপনি বন্ধ করবেন কিভাবে? আমরা না হয় বন্ধ হলাম, আমাদের আপনি চুপ করিয়ে রাখলেন। সমাজকে চুপ করাতে পারবেন, বন্ধ করতে পারবেন তাদের কথা? তানিশার কথা শুনে আমি আমার রুম থেকে বের হয়ে গেলাম। ডাইনিং রুমে বসা মহিলারা আমাকে ড্রেস পরা অবস্থায় দেখতে পেয়েছে। কয়েকজন বলছে, শুনলাম এমন যে এই যে রাফির নতুন বিয়ে করা বউ আয়শা না, সে এখন ড্রেস পরে। আমি আমার ননদের রুমে ঢুকলাম, তাকে বললাম আমার শাড়িটা এনে দিতে। ননদ মুখ ভেঙচি কেটে আমাকে উদ্দেশ্য করে মুখ কালো করে ভাব নিয়ে বলল, যাক, এতক্ষণে হুঁশ ফিরেছে। বানার কথায় আবেগী না হয়, সমাজের চোখে চোখ দাও। বিধবার রং খেলা মানায় না, বিধবাকে বিধবা বেশে থাকতে হয়। ননদের কথা শুনে নিজ ভেতর থেকে পাথর বনে গেলাম তখন। সে এনে বিছানার পর ঠাস করে একটা সাদা শাড়ি ফেলে দিল। আলমারি থেকে নিয়ে আসলো একটা ধবধবে সাদা রঙের ব্লাউজ। আমার দিকে তাকিয়ে বলল, আর নাক কাটানোর আগে পরে ফেলো এই শাড়িটা, আর এখানে বসে থাকো। আমার ভাইয়ের জন্য না, অন্তত নিজের সম্মানের কথা চিন্তা করে এখানে বসে থাকো। ননদ তার রুম থেকে বেরিয়ে গেল। আমি সাদা শাড়ি গায়ে জড়ালাম। চোখের কোটরে অশ্রু পেয়ে ননদের বিছানার চাদরে পড়ল। সাদা শাড়ির আঁচল দিয়ে সেই অশ্রু মুছে নিলাম। আমার তরুণী মনের যন্ত্রণা, এত দুঃখ সব যেন মাটি চাপা দিয়ে দিলাম মুহূর্তে। বারবার কান কোটর ভেদ করে ধ্বনিত হতে লাগলো, আমার ননদ বলে গিয়েছে আমি একজন বিধবা। আজ এই সমাজের চোখে আমাকে বিধবা বেশে ধারণ করতে হবে। বাসার অনেক মহিলা এলেন। মেয়ে মহিলা ননদের রুমে ঢুকে আমাকে এক নজর দেখেছে। কেউ দেখলাম তাদের কুমারী মেয়েকে আমার ধার ঘেঁচতে নিষেধ করছে ইশারা ইঙ্গিতে। বিধবার অচুত দেহ দেখলে হয়তো তাদের কুমারী মেয়ের উপর একটা ছাপ পড়বে। তখন আবার আরেকটা আয়সা জন্ম হবে সমাজের চোখে। কেউ আফসোস করছে, আমার দিকে চেয়ে বলছে, আহারে, মেয়েটা এই অল্প বয়সে বিধবা হতে হলো। আবার কেউ রফির ভাগ্য আমার ভাগ্যে এমনভাবে হয়েছে, এমনটাই বলতে শুনলাম। নীরবে লম্বা ঘোমটা টেনে খাটের এক কোণে বসে রইলাম আমি। লোক আসতে দেখছে, কেউ সাদা শাড়িও নিয়ে এসেছে। একে একে সব মেহমান চলে গেল। সিলেট থেকে আসা রফির মামারা সবাই চলে গেল। সন্ধ্যায় ননদ আমার রুমে এসে কয়েকটা বিধবার শাড়ি উঠেছে গুনতে লাগলো। আমাকে দেখিয়ে দেখিয়ে একে একে 17টা শাড়ি গুনে এক কোণে রাখলো। ভেতরটা আমার ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। যাওয়ার সময় আমার ননদ আমার খাটের পাশ থেকে ফটো ফ্রেমের ওয়ার্ড্রপটা তুলে রাখলো। আমাকে বলল, এসব আর দেখিয়ে বেড়ানোর সময় নেই তোমার। শাশুড়ি মায়ের রুম থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম আমরা। সবাই তার রুমে ছুটে যাই। শ্বশুর আবার প্রেশার লো হয়ে গেছে, শরীর কাঁপছে ওনার। রফির সিলেট থেকে আসা মামি এবার আমাকে কথা শোনাতে ছাড় দিল না। আমাকে ইশারা করে বলল, ঘরে যা এনেছো তার জন্য আর কত জান দিতে হয়
হয় দেখো। নীরবে আমি সহ্য করলাম। শাশুড়ি মা আমাকে আমার রুমে চলে যেতে বললেন। আমি আমার রুমে চলে এলাম। রাতে শ্বশুর আব্বা আর শাশুড়ি মা আমার রুমে এলেন। শ্বশুর আমার পাশে বসে আমাকে জিজ্ঞেস করলেন, মারে, জীবন কি নতুন করে শুরু করা যায় না? আমি শ্বশুর আব্বার কথায় বিস্মিত হলাম। কিছুটা ভয়ে আমার ডান হাতটা কাঁপছিল। শ্বশুর আমার হাতটা লক্ষ্য করলেন, আমাকে অবাক করে দিয়ে আমার ডান হাতটা রেখে শক্ত করে ধরলেন আমাকে। আমার শাশুড়ি মা আমার অপর পাশে বসলেন, আমার বাম হাত ধরলেন। আমার কাঁপুনি আরও বেড়ে গেল। শাশুড়ি আমাকে বললেন, নতুন করে জীবন সংরক্ষণ মানে কাউকে নতুন করে আপন করা নাই। শ্বশুর বলল, নতুন করে শুরু করা মানে এই বুড়ো বাপের জন্য জীবনে আবার নতুন করে শুরু করা। শ্বশুর শাশুড়ি আমাকে কি বলছেন তার কোনো কিছুই আমার মা বুঝে আসলো না। শাশুড়ি একটা খাম তুলে ধরলেন আমার সামনে। শ্বশুর বলল, এটা তো তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, তুমি চাইলে আগামীকাল থেকে জয়েন হতে পারো। আমার মাথায় যেন একদম তুফানের বেগে গুলিতে যেতে লাগলো। স্তব্ধতার ঘোর তুফান বেগ আমাকে চিন্তার জগৎ বদ্ধ করে ফেললো। শাশুড়ি বলা শুরু করলো, আমাদের আপন নিবাসে আশ্রমের দেখাশোনার দায়িত্ব এখন থেকে তোমার, মা। তবে তুমি না চাইলে নাও যেতে পারো সেখানে। এখন সব সিদ্ধান্ত তোমার উপর। তোমার শাশুড় তোমার নামে করে দিয়েছে আমাদের আপন নিবাস আশ্রমের 25 একর জায়গা। ওই 25 একর ভেতরকার গরুর ফার্ম, মাছের ফিশারি, বাংলো বাড়ি আর আপন নিবাসে আশ্রমের সব দায়িত্ব আজ থেকে তোমার। শ্বশুর আমার দিকে তাকালেন। জানি না তুমি আমাদেরকে নিরাশ করবে না করবে না, তুমি রাজি তো? আমি কোনো উত্তর দিলাম না। আমার শাশুড়ি বলেন, ভয় পাওয়ার কী আছে, এখানে তো আছি। তোমার বাবা সমান শ্বশুর আছে, সব কিছু তিনি বুঝিয়ে দিবেন তোমাকে। তোমার দায়িত্ব শুধু বুঝে নেবার পালা। শাশুড়ি বললেন, মারে, জীবনটাকে নতুন করে শুরু করো আবার। দেখবে নতুন জীবনে তোকে নতুন করে বাঁচাতে শেখাবে, পৃথিবী শেখাবে। ও তার মানে তোমাদের ছেলের বউকে এখন আপন নিবাসে আশ্রমের জায়গা সমেত খামার বাড়ি দিয়ে দিচ্ছ? বাবা, এই দিন দেখতে হলো আমার। তোমাদের নিজের মেয়ে না আমি? অবাক আমাকে দিয়েছো? আর শুধু ছেলে মারা গেলে বলে সব কিছু ছেলের বউয়ের হয়ে যাবে? আমার কি কোনো দাবি নেই এখানে? এই যে মেয়ে এখান থেকে গিয়েছে শুধুমাত্র এই সম্পদের লোভে। এর চাওয়ার মতো সব হচ্ছে এখন। বাবা। রুমে ঢুকে এক নাগাড়ে কথাগুলো বলল আমার ননদ। সদ্য বিবাহিত ছেলের বউকে 25 একর জমি লিখে দেওয়া ননদ সেদিন খুব কথা বলেছিল আমাকে। শ্বশুরাব্বা আমার ননদের উপর তখন খুব চড়া হলেন। কঠোর ভাষায় তাকে বলে দিলেন কখনো যেন আমার এ বিষয়ে কথা না বলে। ননদ কান্না করতে করতে আমার রুম থেকে চলে গেল। শ্বশুরাব্বা একটা দলিল আমার হাতে দিয়ে বলেন, এই জমি এখন থেকে তোমার, মা। আমার ছেলে আল্লাহর কাছে চলে গেছে। এখন আমার ছেলের জায়গায় বসে তোমার সব কিছু দেখাশোনা করার দায়িত্ব তোমার। শাশুড়ি আমাকে বললেন, আমার উপর ভরসা আছে আয়শার উপর, যা আমি জানি সে পারবে। আমার মাথায় হাত রেখে শ্বশুরাব্বা আমাকে দোয়া দিয়ে লেন খুব। শাশুড়ি বললেন, আগামীকাল থেকে তোমার কাজ শুরু তাইলে। আমি আমতা আমতা করে বললাম, কি কাজ সেখানে? আমাকে কি করতে হবে? কিছু করতে হবে না। গাড়ি সকাল 10টার দিকে তোমাকে নিয়ে যাবে আপন নিবাসে, বিকাল 5টার দিকে বাসায় ফিরিয়ে আনবে। সেখানে তোমার শ্বশুরের গড়া আপন নিবাসের একটা 3 ঢালা ঘরের রুমে 8জন বৃদ্ধা থাকেন। ছেলে মেয়ে তাদের থেকে নেই। সমাজে অসহায় কিছু মানুষের জীবন সহায় হয়ে আসা মানুষের খুব প্রয়োজন। সেখানে একজন আছে যারা তাদের দেখাশোনা করে। তিনি তোমাকে সব কিছু বুঝিয়ে দিবেন। তোমার কাজ তেমন কিছু না, শুধুমাত্র তাদের সময় দেওয়া। আর আপন নিবাসের পাশে আর একটা দালান ঘর আছে, কমপ্লিট হয়নি এখনও। আর নিচতলার পাশে বস্তিতে থাকা কয়েকটা বাচ্চা এসে রোজ দুপুরে পড়ে। তোমার শ্বশুর একজন মহিলা টিচার রেখে দিয়েছেন তাদেরকে পড়ানোর জন্য। কাল থেকে তুমি তাদেরকে পড়াবে। শ্বশুর আর শাশুড়ির কথা বলে হু হু করে হেসে বললেন, বৌমা, মাঝে মধ্যে আমিও যাব তদারকি করতে। দেখব বুড়ো মহিলা আর ছোট বাচ্চা এই দুয়ে মিলে কিভাবে ম্যানেজ করে রাখো তুমি। আর শোনো, মাস শেষে তোমার ব্যাংকে তোমার মাসের পেমেন্ট চলে যাবে। তোমার শ্বশুর শাশুড়ি ভুলে যেও না। পেমেন্ট পেয়ে এই বুড়ো বাবার জন্য পাঞ্জাবি আর বুড়ির জন্য শাড়ি নিয়ে এসো। আর হ্যাঁ, বেতন পাওয়ার দিন বাজারে বড় কাতলা মাছটাও সাথে করে নিয়ে আসতে ভুলে যেও না কিন্তু। পরের দিন থেকে আমার জীবনের যেন নতুন অধ্যায় শুরু হলো। শ্বশুর আমাকে সাথে করে আপন নিবাসে নিয়ে এলেন। এখানে আমি কখনো আসিনি। কারের জানলা দিয়ে যতটুকু দেখলাম বিশাল বাউন্ডারি দেওয়া এলাকা। ঢুকার মুখে একটা গেট, স্টিলের গেট, মরিচিকা পড়ে লাইটটি হয়ে গেছে। এর উপরে একটা সাইনবোর্ড। সাইনবোর্ডে বড় বড় লেখা আপন নিবাস আশ্রম। এর নিচে কিছুটা ছোট অক্ষরে লেখা সত্ত্বাধীন আলহাজ আলথার আহমদ। শ্বশুর গাড়ির প্লাস নামিয়ে দারোয়ানকে ডেকে বলেন, সাইনবোর্ড চেঞ্জ হবে। দোকান থেকে লোকেরা ঠেলাঠেলি করে নিয়ে আসছে বোধহয়। যদিও আসে তাহলে আমাকে খবর দিও। আপন নিবাসে আশ্রমের ভেতর আমাদের গাড়ি ঢুকলো। একটা আমার বয়সী মেয়ে এগিয়ে আসলেন আমার দিকে। শ্বশুরকে সালাম দিবে এলেন। শ্বশুর আমার দিকে ইশারা করে মেয়েটাকে বললেন, ও আমার মেয়ে আয়শা। আজ থেকে আমি অবসরে গেলে আমার মেয়েকে এখানকার সব দায়িত্ব বুঝিয়ে দিব। তুমি ওকে হেল্প করো। ইয়েস স্যার, নো প্রবলেম, আমি আছি। ম্যামকে আমি সব বুঝিয়ে দিব। ও, তোমাকে তো ওর পরিচয় করিয়ে দেওয়া হয়নি আয়শা।
আয়শা? ও হলো এখানকার একটা আত্মা, যাকে ছাড়া আপন নিবাস কল্পনা করাই যায় না। তোমার নাম বলো আমার মেয়েকে। মেয়েটা সুহাস্য মুখে বলল, ইয়েস স্যার। হ্যালো ম্যাম, আমি তামান্না। আজ থেকে আপনার সব ফাইভ ফর্মে শুনতে প্রস্তুত থাকবো। আপনার যেখানে যা হেল্প লাগে আপনি আমাকে শুধু ডাক দিবেন, বাদবাকি কাজ হয়ে যাবে। আমাকে স্যার আপনার কথা বলে রেখেছেন। তামান্না মেয়েটার মুখে থেকে এই শেষের কথাটা বেরোনোর সাথে সাথে আমার শ্বশুর যেন তাকে কিছু একটা ইশারা দিলেন। মেয়েটা মুখ চুপ করে নিল। আমার আর বুঝতে বাকি রইল না যে শ্বশুর তাকে আগের থেকে আমার সব কথা বলে রেখেছেন। আমি এমন ভাব করলাম যে আমি কিছু বুঝিনি, আসলে সব কিছু বুঝতে নেই। যে বাবা আমার শ্বশুর আমার সুখের জন্য আমার জীবনে এত কিছু ভাবছেন, সেই তাকে খুশি করার জন্য আমার পক্ষ থেকে যা যা করা সম্ভব আমি তার সব করতে রাজিয়েছি। শ্বশুর তামান্নাকে বললেন, আয়শাকে ভেতরে নিয়ে যাও। তামান্না নামের মেয়েটা আমার হাত ধরে আমাকে ভেতরে ঢুকালেন। একটা ছোট রুম, দুই পাশে দুটো সোফা, মাঝখানে একটা টেবিল, টেবিলের সাথে ইজি চেয়ার, রুমে এসি লাগানো, একপাশে একটা বুক সেলফে ভর্তি বই, কয়েকশো তো হবেই। আমার সেদিকে চোখ গেল। আমি স্মিত হয়ে সেদিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম। তামান্নার নামের মেয়েটা আমাকে বলেন, ম্যাম ওগুলো সব আমার কালেক্ট করা, এই আমার পছন্দের সঙ্গে প্রিয় বন্ধু। আপনি বই পড়তে ভালোবাসেন নিশ্চয়? আমি জবাব দিলাম, না। তামান্না বলল, ম্যাম বসেন এখানে, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। তামান্না কিছুক্ষণ মাথায় এক কাপ চা নিয়ে এলেন। আমি বসে বসে চা খেলাম। বুকশেলফ থেকে সমরেশ মজুমদারের উত্তরাধিকারী বের করলাম। চিজটা আমার বেশ ভালো, কয়েকবার পড়া আছে। পড়তে পড়তে কেমন জানি গভীর আচ্ছন্নে মগ্ন হই। ভাবি এক বই আর কতবার পড়ব। তবুও যখন পড়তে বসি তখন মনে হয় আমি সব নতুন করে জানছি। আবার এই জানার আমার খুব পছন্দের, ভালো লাগা। বইটা হাতে নিয়ে বসা ছিল। তামান্না এসে বলল, ম্যাম স্যার আপনাকে ডাকছে। আমি বই শেল্পে রেখে বাইরে বেরোলাম। শ্বশুর আমাকে বললো, আয়শা এসো, তোমাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দায়িত্ব ধীরে ধীরে বুঝে নেবে, এখন দেখার পালা। শ্বশুর এসে আমাকে গরুর ফার্ম, মাছের ফিশারি, কলার বাগান, মালটা বাগান দেখালেন। গরু এখানে আছে 40টা, সবগুলো দুধের গাভী। প্রতিদিন নাকি দুধ দেয় 1500 লিটারের মতো। আমি হিসাব করে ভিমড়ি খেয়ে দিলাম। শ্বশুর বলেন, এভাবেও হিসাব রাখতে হবে না, শুধু গরু দুধ না, এখানে সব কাজ, এমপ্লয়ি যারা যারা আছেন সব হিসাব, বেতন, আয় ব্যয় সব তোমাকেই রাখতে পারে। হ্যাঁ, কম্পিউটার এক্সপার্ট একজন আছে, ব্যাংক হিসেবে উনি করেন, বাদ বাকি তদারকি মানুষ হিসেবে তামান্না থাকে। আজ থেকে তুমি করবে। আজ বিশেষ করে 8জন বৃদ্ধা আর স্কুলের বাচ্চাদের দেখাশোনার দায়িত্বটা মন দিয়ে করবে। এগুলো তামান্না বুঝিয়ে দিবে তোমাকে আস্তে আস্তে। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। মাথায় যেন কাজ করা বন্ধ করে দিল আমার। একসাথে এত কিছু করব কিভাবে, সেই চিন্তায় আমি আচ্ছন্ন হয়ে গেলাম। দারোয়ান এসে শ্বশুরকে বললেন, স্যার বোর্ড নিয়ে আইছে লোক। কিসের বোর্ড? নামের। ও আচ্ছা, চলো আয়শা। শ্বশুরের সাথে গেট পর্যন্ত হেঁটে গেলাম। দেখলাম সাইনবোর্ড এসেছে। আমি ভেবেছি হয়তো পুরনো হয়ে গেছে, তাই চেঞ্জ করতে এসেছে লোকজন। তবে অবাক হলাম যখন দেখলাম সাইনবোর্ডে বড় বড় করে লেখা, আপন নিবাস আশ্রয়স্থল স্বত্বাধিকারী আয়শা আহমেদ। আমার মোবাইলে রিংটন বেজে উঠল। এমন সময় আমার ননদ কেয়ার নাম্বার দেখে রিসিভ করলাম ভয়ে ভয়ে। না জানি কি বলে বসে কল রিসিভ করতে ওপাশ থেকে কান্না ভেজা গলা আর বলতে লাগলো, আজ আমার জামাই শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। নিজের ঘর সংসার নষ্ট করে এখন আমার সংসার শেষ করতে লেগেছে তুমি। আল্লাহ এর বিচার করবে, আল্লাহ এর বিচার করবেন, আল্লাহ এর বিচার করবেন। আমি শ্বশুরকে জানালাম কেয়ার স্বামী বাসায় ডিভোর্স লেটার পাঠিয়েছে। শ্বশুর কাঁপতে লাগলেন। আমি শ্বশুর আব্বাকে ধরে গাড়িতে নিয়ে বসালাম। তামান্নাকে বললাম সে যেন সব কাজ গুছিয়ে রাখে এখানকার। পুরো গাড়িতে শ্বশুর একদম পিনপতন নীরব ছিলেন। আমি তার দিকে তাকাচ্ছিলাম বারবার, কথা বলার সাহস পাচ্ছিলাম না। বাসায় ঢুকতে দেখতে পেলাম শাশুড়ি চেয়ারে বসেছে নিশ্চুপে। মামি শাশুড়ি এসে আমাকে দোষ দিতে লাগলেন, যে ঘরে অলক্ষ্মী মেয়ে আছে সেই ঘরে এমনটাই হবে। আমি আগেই বলেছিলাম এই কথা। বিয়ের আগে আপাকে বলেছিলাম, মেয়ের মা নাই, এই মেয়েকে বউ করে এনো না। কে শুনে কার কথা? বয়সে ছোট হলেও অভিজ্ঞতা তো কম না। 4 মেয়ে আর 2 ছেলেকে বিয়ে দেওয়ালাম নিজের, নাতি নাতনি খাটনিও কম করলাম না। কিন্তু না, আমার কথা কে শুনে? ফুফু শ্বশুর এসে শাশুড়িকে বলেন, ভাই তোমাকে আগেই বলেছিলাম ছেলের বউকে নিয়ে এত বাড়াবাড়ি করো না। কিন্তু আমার কথা শুনছো? বিধবা ছেলের বউ কোথায় ঘরে বসে থাকবে তা না, তুমি আর ভাবি মিলে ওকে জমি জায়গা লিখে দিতে বসেছো। আর দিতে বাকি রেখেছো, দিয়েই তো দিয়েছো। আচ্ছা ভাই শুনি, তোমার মাথায় এসব ভূত চাপার আগে একটাবার নিজের মেধার কথা মাথায় এলো না? একটাবার না? আমার ননদ কে এতক্ষণে তার রুম থেকে বেরিয়ে এলো। আমাদের সামনে এসে শ্বশুর আব্বার দিকে তাকিয়ে সে বলতে লাগলেন, ফুফু কাকে বোঝাচ্ছ তুমি? কাকে? ইনি কি আমার বাবা? একটা বাবা হয়ে একটা মেয়ের সাথে উনি এভাবে এমন অনাচার করতে পারেন কিভাবে?
তুমি তাকে বোঝাচ্ছ, তাকে বলো তার পুত্রবধূকে দেখতে, পুত্রবধূ তার জীবনে আর সব এখন। আর আমি মেয়ে এদিকে মরতে বসেছি, এই চিন্তা কেউ করে? কেউ করে না, কেউ করে নাই। তারপর কেয়া আমার হাত ধরে বলল, ভাবি তোমার মতো আমার শ্বশুর নেই, তুমি আসলে ভাগ্যবান এমন শ্বশুর পেয়ে। আমার শ্বশুর কপাল নেই, তবে আমার বাবার কপাল ছিল, সেই কপাল শেষমেশ তুমি ভাগ বসালে। এতক্ষণ লোভ ছিল তখন তোমার আগেই বলে দিতে পারতে যে তোমার এসব চাই, আমি আমার জীবন দিয়ে দিতাম, তবু এমন ফাঁদে পা দিতাম না। কিন্তু সেই তুমি শেষ পর্যন্ত এমনভাবে আমার সংসারটা নষ্ট করতে বসবা, সেই তুমি বলো ভাবি, তুমি কেন এমন করলা? আমি তোমার কি এমন ক্ষতি করছি? আমি কোনো কথা বললাম না। শ্বশুর আব্বা এবার মুখ খুললেন, কিছুটা নরম স্বরে বলেন, ও কি করেছে? তোমরা ওকে দোষ দিচ্ছ কেন? ও ও কি করেছে তুমি বলছো বাবা? এটা তুমি, তোমার মেয়ের সংসার নষ্ট হতে চলছে আর তুমি এটা বলছো? মা তুই কেন এমন বলছিস? না বুঝে আসছে না, কিন্তু বোঝার চেষ্টা করো মা। এর মধ্যে আয়েশার কি দোষ? সে কি ক্ষতি করেছে আপনাদের? সেও তো একটা বাপের মেয়ে। তুই যেমন আমার মেয়ে, সেও ঠিক তেমন কোনো এক বাপের মেয়ে, কোনো এক বাপের মেয়ে। কিন্তু আমার জীবনের কি হবে এখন বাবা? বাবা আছি তো মা, আমি তোর শাশুড়ির সাথে কথা বলবো। তোর কি এমন দোষ যে জামাই ডিভোর্স লেটার পাঠালো বাসায়? সব কিছু তো ঠিকঠাক চলছিল, কোনো সমস্যা এখানে আমি তো দেখতে পাচ্ছি না। কোনো কিছু ঠিকঠাক চলছিল না বাবা। তুমি তোমার পুত্রবধূকে 25 একর জায়গা জমি লিখে দিয়েছো আর ভাবছো সব কিছু ঠিকঠাক চলছে? দুনিয়া এত সহজ নয় বাবা, তুমি ভাবো। আমার শ্বশুর তখন পকেট থেকে মোবাইল বের করলেন, কেয়ার শাশুড়িকে নাম্বারে কল দিলেন। কল রিসিভ হলো, দ্বিতীয়বার আবার দিলেন, এভাবে রিসিভ হলো, তৃতীয়বার আবার কল দিলেন। তখন শেষের দিকে তখন তার মোবাইল বের করলেন পকেট থেকে, কেয়ার শাশুড়ির নাম্বারে কল দিলেন। কল রিসিভ হলো না, দ্বিতীয়বার আবার কল দিলেন, এবারও রিসিভ হলো না। তৃতীয়বার আবার যখন কল দিলেন তখন শেষের দিকে কল রিসিভ হলো। মোবাইল লাউড স্পিকার ছিল। শাশুড়ি প্রথমে সালাম দিয়ে বললেন, বেয়ান সাহেবা কেমন আছেন? কে বলছেন? চিনতে পারেন নাই? না, চেনারও নাই, সম্পর্ক তো আর থাকছে না। বেয়ান বুঝতে পারিনি কিছু। না বুঝতে পারলে হবে না। আপনার মেয়েকে ডিভোর্স লেটার পাঠিয়েছে আমার ছেলে, মেয়েকে বলবেন যেন সিগনেচার করে পাঠিয়ে দেয়। বেয়ান এভাবে কথা বলছেন কেন আপনি? আমার মেয়ে যদি কোনো দোষ করে থাকে তাহলে আপনি আমাকে বলেন, কোনো কারণ ছাড়া এভাবে আপনি যা বলছেন আমাকে তা তো সুন্দর দেখাচ্ছে না। সুন্দর অসুন্দর বুঝি না। আপনার মেয়েকে ডিভোর্স লেটার দিয়েছে আমার ছেলে, আপনার সিগনেচার করার ব্যাংক চেক নিয়ে যাইয়েন কাবিনের টাকা। এমন মেয়েকে আমরা আমার ঘরে আর রাখতে চাই না। আমার মেয়ের দোষ কি বিয়ান? আপনি আমাকে একটু খুলে বলবেন? আমার সরকারি চাকরিজীবীর ছেলের জন্য কোটি টাকা দিয়ে বিয়ে দেওয়ার মেয়ের বাপের অভাব হবে না, বুঝলেন? এমন মেয়ে আছেও যার বাপ পুরো সম্পত্তি লিখে দিতে রাজি আছে আমার ছেলেকে। কথাটা বলে ওপাশ থেকে ঠাস করে কল কেটে দিলেন কেয়ার শাশুড়ি। শ্বশুর কাঁপতে লাগলো। শাশুড়ি নিশ্চুপে চেয়ারে বসে আছেন। ফুপু শাশুড়ি আমার শ্বশুরকে বললেন, শুনলে ভাই, কি বলবো ওর শাশুড়ি, এখন কি করবে তুমি? শ্বশুর কোনো জবাব দিল না। আমি কথা না বলে থাকতে পারলাম না আর। আমি বললাম, রাফসানকে কল দিয়ে জিজ্ঞাসা করা যায় না সরাসরি যে কারণটা কি? কে আবার তেড়ে আসলেন আমার দিকে, বললেন, ও আচ্ছা, এখন তুমি পুরোপুরি ইনভেস্টিগেশন করতে লেগেছো? মাঠে নেমে কি কি করতে চলছে? মানে আমার ভাঙ্গা সংসার আরও ভেঙে দিতে বসেছো? আমি কেয়ার কথা শুনেও না শোনার বাহানা ধরলাম। শ্বশুরের হাত ধরে ওনার মোবাইল নিয়ে রাফসানের নাম্বারে কল দিলাম। এপাশ থেকে মামি শাশুড়ি, কেয়া, ফুপু শাশুড়ি কেমন জানি অগ্নিশর্মা চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি সেদিকে আর লক্ষ্য করলাম না। রাফসানের নাম্বারে 2বার ডায়াল হতে কল রিসিভ হলো। ওপাশ থেকে বললো, আসসালামু আলাইকুম আব্বা, আমি আয়েশা বলছি। রাফসান ভাই, ও ভাবি কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? অফিসে আছি, কিছু বলবেন? না আসলে বলার জন্যই কল করেছিলাম আপনাকে। আপনি কেয়াকে, থাক ভাবি, আপনি আর আমার সাথে এই বিষয়ে কথা বলবেন না। আমি এখানে কোনো ডিসিশন নিইনি, মায়ের যা ডিসিশন তাই আমার ডিসিশন। খালার সাথে বাবার কথা। আমি শেষ কথা বলার আগে ওপাশ থেকে রাফসান বলল, তাহলে তো হয়ে আসলে মা যা বলেছেন তাই ফাইনাল। এখানে আমার বলার কিছুই নেই। আসলে আমার ডিসিশন এখানে রাখারও কিছু নেই। ইভেন কেয়া এখানে আমার কোনো ডিসিশন রাখার মুখ রাখে নেই। আসলে আপনি কি বলছেন রাফসান ভাই? আমি বুঝতে পারছি না। আপনার ওর মধ্যেকার সমস্যা, সমস্যা সে তো শুরুর থেকেই চলে আসছে। থাক সে সমস্যার কথা, এখন যা বলছি তা বলে দিচ্ছি। কেয়াকে আর আমার পক্ষে রাখা পসিবল না। আমার যা সিদ্ধান্ত তা আমি বলে দিলাম সরাসরি। এরপর মা যদি কোনো সিদ্ধান্ত জানান তাহলে সেই সিদ্ধান্ত ফাইনাল, কিছু না এখানে। আপনি আমাকে আর এই বিষয়ে কথা বলার জন্য কল করবেন না। কেয়াকে বলে দিবেন সে যেন সিগনেচার করে আমাকে উকিলের কাছে পাঠিয়ে দেয় ডিভোর্স লেটারটা। কথাগুলো এক নিঃশ্বাসে বলে কল কেটে দিল রাফসান।
কারণে রাফসান ডিভোর্স দিতে যাচ্ছে বুঝতে পারলাম না। আমি রাফসানের সাথে কথা বলার পর বুঝতে পারলাম যা কিছু হচ্ছে সব রাফসানের না, রাফসানের মায়ের মতামতে হবে। আমি শ্বশুর আব্বাকে বললাম, আব্বা আমি এক্ষুনি একবার কেয়ার বাসায় যেতে চাই, আপনি আমাকে নিয়ে চলুন। আমি যেই না বললাম কথাটা, তার সাথে আমার ফুফু শাশুড়ি আবার হাঁক পেরে বসলেন। সংসারে আগুন লাগিয়ে দমে থাকেনি, এখন নতুন করে চাচ্ছ? আয়শা, তোমার মতলবটা কি আসলে? আমি ফুফু শাশুড়ির কথায় জবাব দিলাম না। কেয়া তার রুমে চলে গেল। শাশুড়ি সেই কখন থেকে নিশ্চুপ, আর মুখ খুলছে না। বুঝতে পারলাম শাশুড়ি বড় রকমের শকড। শ্বশুরের মুখের দিকে তাকাতে পারলাম না আমি। আমার মনে হতে লাগলো এসবের পেছনে কি তাহলে সত্যি আমার অভাগা কপাল দায়ী? কোনো উত্তর পেলাম না নিজের কাছে। মনের মধ্যে অদ্ভুত এক শক্তি চলে এলো। শ্বশুর আবার বললাম, আবার চলেন কেয়ার বাসায়। শ্বশুর কোনো জবাব দিল না। আমি ব্যাগ থেকে ফোনটা বের করে ড্রাইভারকে গাড়ি বের করতে বললাম। ফুফু শাশুড়ি গটগট করে বলতে চলে এলেন, জানি না এই মেয়ে নতুন কি কাণ্ড ঘটাবে। কেয়ার রুম থেকে এক নাগারে জোরে জোরে বলতে লাগলো, এসবের দায় একমাত্র তোমার আর তোমার পুত্রবধূর। আমার জীবন যদি এভাবে শেষ হয়ে যায় তাহলে আমি কারো জীবন সুন্দরভাবে মানিয়ে নিতে দিব না। নিজের শেষ হবার সাথে সবাইকে শেষ করব। কেয়ার কথায় কান না দিয়ে আমি শ্বশুরের নিয়ে নিচে নামলাম। শাশুড়ি যাবার সময় আমার হাত ধরে বলেন, মারে যা করবি বুঝে শুনে করবি। আমার একমাত্র মেয়ের জীবন এখন সম্পূর্ণ তোর হাতে দিলাম। আমি জানি আমার মেয়ের ঘর সংসার তুই ঠিক করে দিয়ে আসবি। শাশুড়িকে আশ্বস্ত করলাম আমি থাকতে কে আর কিছু হবে না, সব ঠিক করে আসবো। গাড়িতে বসে বসে খেয়াল করলাম আমার শ্বশুরের চোখে কেমন জানি ফুলে ফুলে আছে। বুঝলাম কান্না লুকানোর চেষ্টা করে চলছে অগোছারে। আমি শ্বশুরের হাত শক্ত করে চেপে ধরলাম। বাবা আমি আছি, মেয়ে না? শ্বশুরের চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু ঝরল। কিছুক্ষণে আমার মারা কেয়ার শ্বশুর বাড়িতে পৌঁছে গেলাম। কলিং বেলটা চাপার পর কাজের মেয়ে দরজা খুলে দিল। আমি শ্বশুরকে নিয়ে ভেতরে দিলাম। ভেতরে ঢুকতে কেয়ার শাশুড়ি এসে বললেন, কিছু দরকার? আমি তো কোনো কথা বলতে পারবো না। আমি আগ বাড়িয়ে কিছু বলতে যাব, তার আগে কেয়ার শাশুড়ি আমার দিকে হাত ইশারা করে বলেন, থাক তুমি আমাকে কিছু বলতে এসো না, আমি তোমার কথা শোনার জন্য নেই। আর কেয়ার বাবা, আপনি আমার সিদ্ধান্ত শুনে নিয়েছেন। আপনি আমার চেয়ে বয়সে বড়। আমি চাচ্ছি না আপনি এখানে অপমানিত হয়ে ফিরে যান, তাই আপনি চলে যান এখান থেকে। উকিলের সাথে যোগাযোগ করে আমরা ডিভোর্স লেটার কালেক্ট করে নিব। আমি বললাম, খালা আপনি একটাবার বোঝার চেষ্টা করেন, এভাবে কোনো সমস্যার সমাধান না। শ্বশুর বললেন, বেয়ান আমার মেয়ের দোষ কি এটা তো জানার অধিকার রাখি, তাই না? দোষ দোষ শুনতে চান? দিনের পর দিন রাতের পর রাত ঘরে না থাকলেও কোনো অভিযোগ আমার নেই আপনার মেয়ের প্রতি। থাকুক তার বাবার বাসায়, এখানে আমাকে দেখতে হবে খাওয়াতে হবে এমন আমারও ইচ্ছা নেই, দাবিও নেই। কোনো সমস্যা নেই। তারপর বাবার বাসায় থেকে কী লাভ হলো? দিন শেষে ফার্মসহ জায়গা জমি পুত্রবধূর নামে হলো। আপনার ছেলে মারা যাওয়ার পর আপন বলতে তো আপনার ছেলের বউই ছিল আপনার একমাত্র সন্তান, আর আমার ছেলে আপনার একমাত্র জামাই। তার বিনিময়ে কী হলো? কেমন হলো? এই বিধবা মেয়েকে সব লিখে দিলেন। থাক সেই কথা, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমার যা বলার বলে দিয়েছে, ব্যাস আপনারা আসতে পারেন। আর হ্যাঁ, ডিভোর্স লেটার সিগনেচার দিয়ে দিতে বলবেন কেয়াকে। আর কোনো সুপারিশ করতে আসবেন না আমার বাসায়। আমি এই নিয়ে কোনো কথা বলতে পারবো না। আমি কিছু বলবো এর আগে দেখলাম আমার শ্বশুর আমার হাত শক্ত করে ধরলেন, আমাকে কথা বলতে দিলেন না। হাত ধরে আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন কেয়ার বাসা থেকে। আমি বারবার বলছিলাম যে আমি কথা বলি কথা বলি, বাবা আর আমাকে কথা বলতে দিলেন না। গাড়িতে বসে আমাকে বললেন, এই ঘরে যদি আমার মেয়ে থাকে তাহলে সে কোনোদিন সুখী হতে পারবে না, কক্ষণই না। এমন ঘরে আমার মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো। আল্লাহর শুকরিয়া যে আগে ভাগে আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছেন। আমি এতক্ষণ ভাবছিলাম এতে আমার মেয়ের কোনো দোষ আছে কি না। যদি আমার মেয়ের কোনো দোষ থাকতো তাহলে অবশ্যই আমি ক্ষমা চাইতাম। বাবা হয়ে মেয়ের সংসার ভাঙুক এটা আমি দেখতে পারবো না। কিন্তু এখানে যা কাহিনী দেখছি তাতে আমি আর না, আমার মেয়েকে এখানে কোনোভাবেই রাখা নাই। কিন্তু আব্বা, কোনো কিন্তু নাই আয়শা, কোনো কিন্তু নাই। পুরো রাস্তা আমার শ্বশুর আব্বা জানলার দিকে তাকিয়েছিলেন। আমার সাথে আর কোনো তিনি কথা বলেন, শুধু বিড়বিড় করছেন একটাই, যে ঘরে মেয়ে জামাই তার বউয়ের সিদ্ধান্ত নেয় না, যে ঘরে মেয়ের শাশুড়ি তার বাপের সম্পত্তির ভাগ চায়, সেই ঘরে আমার মেয়ে কখনোই দিব না, কখনোই না। বাসায় আসতে ফুফু শাশুড়ি বলেন, কে অসুস্থ, মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে গিয়েছিল কিছুক্ষণ আগে, মা তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন। শ্বশুর ড্রয়িং রুমের সোফায় বসে রইলেন নিশ্চুপ। ফুফু শাশুড়ি জিজ্ঞাসা করলেন, কে শাশুড়ি কী বললো ভাই? এমন লোভী মানুষের ঘরে আমি আমার মেয়ে পাঠাবো না মানে? কি বলছিস ভাই তুই এসব? মেয়ে পাঠাবি না মানে? যে ঘরে ছেলের সিদ্ধান্তের কোনো মর্যাদা নাই, যে ঘরে ছেলের মায়ের কথায় ছেলের ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় আমার মেয়েকে, সে ঘরের মানুষ একমাত্র লোভ ছিল আমার জায়গা জমির উপর, আমার মেয়ের উপর না। সেই ঘরে আমি আমার মেয়েকে পাঠাচ্ছি না। ভাই তোমার মাথা খারাপ হয়ে গেছে? কী বলছো এসব? এগুলো সব ওই আয়শা শিখিয়ে এনেছে তাই তো? এই কথা বলতে ফুফু শাশুড়ি আমার দিকে তাকালেন, তাকিয়ে তাকিয়ে বললেন, নিজের ঘর শেষ করে আমার কেয়ার ঘর একেবারে শেষ করে দিয়ে এলি তুমি? শ্বশুর আমার ফুফু শাশুড়িকে বললেন, তোরা সব
সবসময় যেভাবে চিন্তা করি দুনিয়া তেমন না। আমি সেই ঘরে আমার মেয়েকে আর কখনোই রাখতে দিব না। যে ঘরে আমার পুত্রবধূ যেমন সম্মান পাচ্ছে, এই ঘরে আমার মেয়েও ঠিক এমন সম্মান না পেলে আমি বাবা হয়ে কখনোই তাকে নরকীয় কারাগারে পাঠাবো না। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। কলিং বেল বেজে উঠল। শাশুড়ি আর কেয়া এসেছে। শ্বশুর ঘরে ঢুকে সরাসরি শ্বশুরের রুমে গেলেন। কেয়া তার রুমে ঢুকলো। শ্বশুর শাশুড়িকে বললেন কেয়া মা হতে চলেছে। ফুফু শাশুড়ি আমার শাশুড়িকে বললেন, কি বলছে এসব? যা শুনেছে তাই, কেয়া মা হতে চলেছে। ফুফু শাশুড়ি আমার শ্বশুরকে বললেন, এবার কি মেয়েকে ঘরে নিয়ে আসবা? শ্বশুর নিশ্চুপ হয়ে বসে রইলেন। আমি খেয়াল করলাম শ্বশুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ফুফু শাশুড়িকে বললাম, ফুফু আপনি একটু ভেতরে আসুন। ফুফু শাশুড়ি এবার আমার দিকে আর চোখে তাকালেন। আমি তার হাতে ধরে তাকে ভেতরে নিয়ে আসলাম। ফুফু শাশুড়ি বিছানায় বসে আমি বললাম, বাবা যে কোনো মুহূর্তে স্ট্রোক করতে পারে, ওনার প্রেশার লো হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। আমরা এখন যদি বাবাকে আর প্রেশার দেয় তাহলে? হয়েছে, এখন তুমি আমাকে এভাবে ডাকছো কেন? আমি বাবার কথার সাথে সম্মত করছি না। তাহলে তুমি কি চাচ্ছ? যে করে হোক আমাদেরকে রাফসানকে বোঝাতে হবে এই সংসার এভাবে ভাঙা যাবে না, এটা হতে পারে না। আর এখন কেয়া মা হতে চলছে। আমার বিশ্বাস এই খবরটা যখন তারা পাবে, তারা আর অমত করতে পারবে না, কোনো দ্বিমত করে কিছু বলতে পারবে না। এখন আমাকে কি করতে হবে আয়েশা? আপনি আমার সাথে চলুন, আমি কেয়ার বাসায় যাই। এখন শ্বশুর আব্বাকে জানানো যাবে না আমি আর আপনি কেয়ার শ্বশুরবাড়ি যাচ্ছি। এখন আমরা যে গিয়েছি সেটা এসে জানানো যাবে না, কেয়াকেও না। আপনি শুধু আমার সাথে চলুন। না করবেন না ফুপু, আমি এসব পারবো না। তোমার সাথে গিয়ে নতুন করে ফাঁসবো কি সে আল্লাহ ভালোই জানে। তোমার মতো মেয়ের সাথে কোথাও যাওয়া যাবে না। তুমি যা করার একাই করো। ফুফু শাশুড়ি চলে গেলেন। আমি একা বসে রইলাম। কি করব বুঝতে পারছিলাম না। আমি মোবাইল হাতে নিলাম, রাফসান নাম্বারে কল করলাম। রাফসান কল উঠালো। কল তাকে বললাম, তোমার সাথে আমি দেখা করতে চাই। কেন? বাসায় গিয়েছিলে শুনলাম, মা বলে নেই কিছু? বলেছেন। তারপর রাফসান তুমি কি আর স্বামী? তোমার সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত। তুমি এমন কোনো সিদ্ধান্ত এখানে দিও না যে সিদ্ধান্ত কিনা তোমার সাথে দুইজন একজনের জীবন ধ্বংস করতে পারে। আরও একজনের জীবন বলতে একজন জীবন বলতে অনেক কথা বলার আছে। তুমি আমার সাথে দেখা করো। আপনি সুগন্ধা রোডে চলে আসুন, সেখানেই দেখা হবে। আচ্ছা আমি আসছি। তারপর একাই বাসা থেকে বের হয়ে গেলাম। যাবার সময় পেছন থেকে শ্বশুর ডাক দিয়ে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? আমি উত্তর দেওয়ার আগে ফুফু শ্বশুর বললেন, আমার একটু ওষুধ আনা প্রয়োজন, তাই যাচ্ছে। ড্রাইভারকে বলে দিয়েলেই তো নিয়ে আসতো। না, আমার আর একটু দরকার আছে, এজন্যই যাচ্ছে সে। আমি বাসা থেকে বেরিয়ে বললাম, বুঝতে পারলাম ফুফু শাশুড়ি সব জেনেও কেন পক্ষ নিলেন। বিষয়টা আমাকে বেশ অবাক করলো। কিছুক্ষণ পর আমি সুগন্ধা রোডে চলে এলাম। রাফসান হলো। রাফসানের সাথে একটা ক্যাফেটেরিয়ায় বসলাম। তাকে সব কিছু খুলে বললাম যে কেয়া প্রেগনেন্ট। তবে আমি রাফসানের মুখ দেখে সুখের রেখা দেখতে পারলাম না কোনো উৎসুক চোখ, যে চোখ বলছে আমি বাবা হওয়ার সুসংবাদ পেয়েছি। রাফসান কোনো প্রতিক্রিয়া না থেকে আমি বাবার বললাম, তুমি বাবা হতে চলছে। রাফসান ওপাশ থেকে আবারও নিশ্চুপতা ভর করলো। তারপর আবার তাকে বললাম, তোমার কি কোনো দায়িত্ব নেই তোমার বাচ্চার প্রতি? কোনো আহ্লাদ নেই বাবা হওয়ার সম্পর্কে? এত অসাড় হয়ে রয়েছে এখন। রাফসান মুখ খুলো। মাকে বলেন, ভাবি আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিছি। যা হবার সব হবে মায়ের সিদ্ধান্ত। রাফসানের মুখে এই কথা শুনে আমি নিজেকে সংবরণ করতে পারলাম না। রাগের মুখে রাফসানকে বললাম, আয়নায় নিজের চেহারা দেখো আর একবার ভাবো, একজন বাবা হওয়ার খুশির সংবাদ কেউ একজন কতটা পাষণ্ড হলে এভাবে অনাদর অবহেলায় ইগনোর করতে পারে। কথাটা বলে সেখান থেকে প্রস্থান করলাম। আমি বাইরে বের হয়ে কী করব বুঝতে পারলাম না। সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলেছে। আমার মোবাইলে রিংটোন বেজে উঠলো। ব্যাগ থেকে মোবাইল বের করলাম, দেখলাম ফুফু শ্বশুর কল রিসিভ করলাম আমি। সংসার দ্বিতীয় পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে পারবে।